আচ্ছা বন্ধুরা, আপনারা দেখছেন টিম, এবং টিমে আপনারা অনেকেই অরিত্রদার পডকাস্টের মধ্যে কমেন্ট করেছিলেন যে দেবজ্যোতি দাকে যেন আনি। তো আজকে আমাদের সাথে ফাইনালি আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, মুভি আর নলেজের বাপ, মুভি বাপ দেবজ্যোতি। দেবজ্যোতি দা, কেমন আছো? ভীষণ ভাই, তুই যা ইন্ট্রোটা দিলি আমি খারাপ ছিলাম। আই ওয়াজ ডিলিং উইথ ডিপ্রেশন, হ্যাঁ, জীবন যুদ্ধে তো হেরে যাচ্ছি, বাট তোর ইন্ট্রো শুনে ভাই আমি লিফট আপ হয়ে গেলাম। ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা মূলত যে বিষয়গুলো নিয়ে ডিসকাস করব, প্রথমতই হচ্ছে গিয়ে তোমার রামায়ণ নিয়ে ডিসকাস করব। নামিত মালহোত্রাস রামায়ণ, বাল্মীকির নয়, আহ, এই তুলসীদাসী রামায়ণও নয়, নামিত মালহোত্রাস রামায়ণ, নীতিশ তিওয়ারিরও নয়। তো বলো, তোমার টিজারটা কেমন লাগলো? রামা টিজার বা রামা গ্লিমস যেটাই বেরোলো। দেখ, আমার টিজারটা আমার অনেস্টলি আমার ভালো লেগেছে, ঠিক আছে। এবার আমি যে হুম, ক্রিটিসিজম গুলো দেখতে পাচ্ছি, আমি তোর ভিডিও দেখেছিলাম, আমি অন্যদের ভিডিও দেখেছি। আই গেট দ্য ক্রিটিসিজম, বাট হুম, আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করিস, শাশ্বত আমার কিন্তু টিজারটা ভালো লেগেছে। মানে আমার ক্ষেত্রে হুম, ব্যাপারটা কি বলতো, আমার ক্ষেত্রে যদি চরিত্র আর গল্প আর ইমোশনটা ওয়ার্ক করে, আমার ক্ষেত্রে ভিজুয়ালটা অতটা ম্যাটার করে না। এবার সেটা অবশ্যই মানুষ মানে পার্সন টু পার্সন ভ্যারি করবে। আমার হুম, ক্ষেত্রে ভিজুয়ালটা অতটা ইম্প্যাক্ট তৈরি করে না যতটা একটা গল্প বা চরিত্র বা ইমোশন গুলো করে। আমার কিন্তু টিজারটা আমি বলবো খুবই ভালো লেগেছে। এবার যে ক্রিটিসিজম গুলো হচ্ছে যে মানে দেয়ার ইজ ওভারকিল অফ এআই, তারপরে যে ডেপিকশনটা হয়েছে সেটা ইন্ডিয়ানাইজড নয়, সেগুলো নিয়ে আমরা অবশ্যই কথা বলবো। বাট হুম। ওভারঅল আমাকে যদি বলিস, আই আই রিয়েলি লাইক দ্য ট্রেলার। তুই বল তোর কেমন লেগেছে। আমার দেখো, আমি সত্যি বলতে টিজারটা আমারও খারাপ লাগেনি, কিন্তু আমার কিছু কিছু জিনিস সমস্যা লেগেছে। আমার কিন্তু ভিজুয়ালিও ব্যাপারটা ভালোই লেগেছে। এই এআই এর যে ব্যাপারটা বললে, এআই এর ব্যাপারটা কিছুটা জায়গায় আছে, ওটা তো খুব খেয়াল করা যাচ্ছে। ওই রাম যখন হেঁটে আসছে, তার আশপাশে সমস্ত দর্শক, মানে অযোধ্যাবাসী যারাই আছে, সেই জায়গাটা খুব এআই ফ্রেন্ডলি লেগেছে। তো এআইটা নিয়ে ওটা শুধু বলছি না, ভিজুয়াল আমার ট্রেলারটা ভালো লেগেছে, কিছু কিছু ফ্রেম খুবই ভালো লেগেছে। যেরকম দশরথ আর রামের একটা সিন আছে, যেখানে দশরথ রামের হাতে মুকুটটা তুলে দিচ্ছে। ওই সিনটা তো খুবই ইমোশনাল, এবং দশরথের ক্যারেক্টারটা তোমার অরুণ গোবিল করছে, ওটা আরো বেশি ইমোশনের একটা জায়গা। তো ওই দিক থেকে ভালো লেগেছে। আমার যেটা মনে হয়েছে, তুমি বললে যে ইমোশন যদি ওয়ার্ক করে, আমার একটা ভরসা ছিল হচ্ছে নীতিশ তিওয়ারির ওপর। অ্যাজ নীতিশ তিওয়ারি তোমার ছবি যতবারই বানিয়েছে, ইমোশন কিন্তু ওয়ার্ক করিয়েছে। সেটা তুমি দাঙ্গাল দেখো, ইভেন তুমি বাওয়াল দেখো, বা আগে ভূতনাথ রিটার্নসও নীতিশ তিওয়ারি বানিয়েছিল। আচ্ছা, তুই তো নীতিশ তিওয়ারির প্রথম সিনেমাটা দেখেছিস, চিল্লার পার্টি? খুব আন্ডাররেটেড সিনেমা। চিল্লার পার্টি খুব ভালো। ওটা তো দুজন খুব মিলে ভালো বানিয়েছে, সিনেমা, বিকাশ মজা বায়াল হয় আর না নীতিশ। সিনেমাটাকে। হ্যাঁ, ওটা কিন্তু বিকাশ বায়ালও ছিল ওটার ডিরেকশনে, ওই হুম কুইনের ডিরেক্টর। হুম। দুজন মিলে করেছিল, ওটাও খুব ভালো। ওটাও খুব ভালো। তারপর দাঙ্গালের পর নীতিশ তিওয়ারি আরো একটা ছবি করেছিল, ছিচড়ে ছিচড়ে। ছিছড়ে করেছিল, ওটাতেও ছিছড়ে। হ্যাঁ, ওটাতেও ইমোশন ওয়ার্ক করেছে। তো ওইটা আমার ভরসা ছিল, কিন্তু আমি না মানে টিজারটা দেখে ভিজুয়ালি আমার ভালো লেগেছে, মিউজিকও ভালো লেগেছে, কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয়েছে এটা ইন্ডিয়ান ইমোশন ক্যাটার করার জন্য করেনি। এবং এক্স্যাক্টলি আমি দুদিন পর দেখলাম নামিত মালহোত্রা বলছে যে মানে আমরা ওয়েস্টকে বেশি খুশি করতে চাইছি। তো এই জিনিসটা আমার টিজারটা দেখেও ফিল হচ্ছিল, যে মানে ধরো হলিউডের যে কাজগুলো দেখো, বা হলিউডের কোনো ম্যাগনাম ওপাস ফিল্ম, এপিক ফিল্ম যদি দেখো, সেটা ট্রিটমেন্টের সাথে একটা মিল আছে। তো একটু দিসি মশালাটা একটু কম আছে আর কি, ওটাই। তো মানে আমার ক্ষেত্রে দেখ, আমার যেটা মনে হলো যে তোর কোন জায়গাটায় মনে হয়েছে যে এখানে মানে যথেষ্ট পরিমাণে ইন্ডিয়ানাইজড নয়। হ্যাঁ দেখো, বাই ট্রিটমেন্ট আমি আজকে এটার উদাহরণ টানার জন্য খালি রাজামৌলির উদাহরণই সামনে পাচ্ছি, কারণ সেরকম কেউ এপিক ছবি করেনি বা রামায়ণের রেফারেন্স করেনি। তুমি যদি বাহুবলী দেখো, বাহুবলীতেই একটা জায়গা আছে না, যে এই বাহুবলীকে, অমরেন্দ্র বাবা বাহুবলীকে ওই মাতা শিবগামী বার করে দিচ্ছে উইথ ওয়াইফ, ওটা কিন্তু অ্যাকচুয়ালি রামায়ণ থেকে রেফারেন্সটা নেওয়া। ঠিক আছে? হুম। ওই যে মন্থরা যেভাবে কান ভাঙাতো, ওভাবেই শিবগামীর হাজবেন্ড ওর কান ভাঙাচ্ছিল, বিজাল্লা দেব যিনি ছিলেন। তারপরে গিয়ে প্রভাস অর্থাৎ বাহুবলী এবং আনুষ্কা শেট্টি, দেবাসেনা, ওরা বেরিয়ে আসে। ওই জায়গাটা পুরো রামায়ণের। তো ওই যে একটা ক্রিটিসিজম যেটা আমি রিভিউতেও করেছিলাম, যে যদি ব্যাপারটা রিয়েল লোকেশনে করতো, আজকে ধরো রাম প্রণাম করছে নদীর পাশে, পেছনে জঙ্গল, সেটা পর্যন্ত ওরা সেট সিজিআই এই একটা ব্যাপার নিয়ে করেছে। এবং ওভারঅল দেখতে একটা ইন্ডিয়ানাইজ যে ইমোশন, মানে হচ্ছে গিয়ে যে মিউজিকটা খুব ভালো হয়েছে। মিউজিকটা প্রথম 1.5 মিনিট আমার হেভি লেগেছে। তারপরে হেন জিমারের ওয়ারের অ্যাকশনটা আমার খুব মানে ওখানের মিউজিকটা আমার খুব একটা জমেনি ওয়ার থেকে, বাট তার আগে ইমোশনাল মিউজিক ছিল। কিন্তু কিছু ইন্ডিয়ান টুইস্ট, মানে যেগুলো আমরা দেখতে অভ্যস্ত ধরো রাজামৌলির এপিক ফিল্মেই, ওই ফ্লেভারটা আমার খুবই কম এসছে। মানে হলিউডের ভিজুয়ালটা খুবই এখানে সিমিলারিটিস পাবে। এবং রাক্ষসের যে ব্যাপারটা, যে কটা রাক্ষস দেখিয়েছে,
মানে সেই রাক্ষসগুলো কিন্তু টেক্সটের সাথে মিল নেই। এবার আমার পার্সোনালি টেক্সটের সাথে না মিললে খুব একটা সমস্যা নেই। আমার সমস্যাটা হচ্ছে গিয়ে যে আমি কানেক্ট করতে পারছি কিনা। তো ওই ক্ষেত্রে রাক্ষসগুলোর সাথে তো আমি কানেক্ট করতে পারিনি, এটাই হচ্ছে ব্যাপার। এইটাই আমার মনে হয়েছে টিজারের এই জিনিসগুলো ফ্ল লেগেছে, এবং ভয়ও ওটা। তুমি বলো তোমার ওই জিনিসগুলো কেমন লেগেছে, এই রাক্ষসের যে তোমার দেখ, একটা হলিউডিশ আমার রাক্ষস, ফার্স্টে গ্রিক যেটা দেখে মাইথোলজি। মনে হলো যে আমরা যে একটু মানে ইন্ডিয়ান সিনেমায়, তুই যেটা ইন্ডিয়ান ট্রিটমেন্ট বলছি, আমি হুম রাক্ষসের বিষয়টায় পরে আসছি। ওখানে তো আমরা একটু হাইটেন্ড জিনিসপত্র দেখে অভ্যস্ত, যে দ্যাট ইজ হুম হোয়াট কানেক্টস উইথ দ্য ইন্ডিয়ান অডিয়েন্স, একটু হাইটেন্ড ইমোশন। এবার সেটা আমার দেখে মনে এক্স্যাক্টলি। হলো একটু সাটেল রাখা হয়েছে। এবার সেটা থ্রু হুম আউট দ্য ফিল্ম নাকি এটা ট্রেলারটাকে একটা সার্টেন ওয়েতে ডিজাইন করা হয়েছে, যেটা ধর তুই যখন দেখবি, যখন এই শ্রবণ কুমারের অভিশাপে দশরথ মারা যাবে, তখন যে হুম রাম হুম বলে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে দশরথ, এবং তখন হুম রণবীর কাপুর যে তার একোটা শুনতে পাবে, ওখানে দেখবি খুব আন্ডারস্টেটেড রাখা হয়েছে, ওই একটাই ডায়লগ আমরা হ্যাঁ ট্রেলারে শুনতে পাচ্ছি। তো হুম আমার যেটা মনে হলো, হাইটেন্ড ইমোশন, জানি না এবার সিনেমাতে হয়তো অন্যরকম থাকতে পারে ট্রেলারে, বাট আমার যেটা মনে হলো একটু সাটেল রেখেছে। এবার আমার মনে হয় কিন্তু একটু সাটেল ইমোশনও যদি হয়, যেহেতু গল্পগুলো বা চরিত্রগুলো মানুষের এতটা কাছের, কিছুটা ওয়ার্কিং সেটাই। মানে করে কিন্তু যাবে। আর তুই যেটা মানে হ্যাঁ তুই যেটা ডিজাইনের কথাটা বললি, তুই তো অ্যারাবিয়ান নাইট নিশ্চয়ই জানিস। হুম 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 আলাদিন হুম দেখেছিস, আলাদিনের অনেকগুলো ভার্সন আছে। আলাদিন, আমি আমি গল্পগুলো কেন পড়েছি এমনি ওই বলছি, আমি আরব্য বুঝতে রজনীর। পারি, আমি একটা কালচারাল মেল্টিং পটের একটা কনসেপ্ট আলোচনা হুম করতে হবে। ধর যখন হুম মানে ফার্স্টে যখন ইনিশিয়ালি আলাদিন হচ্ছে, কেন বলছি আমি আস্তে আস্তে মানে বুঝতে পারবে সবাই, কানেক্টর ডটটা কানেক্ট করতে পারবে। আলাদিন যখন ইনিশিয়ালি আরব্য রজনীতে আসছে, সেটা কিন্তু হুম যথেষ্ট স্কেরি একটা দৈত্য হিসেবে দেখাচ্ছে। যে হ্যাঁ এই হ্যাঁ যে হ্যাঁ মানে প্রদীপের ভেতরে যে জিনটা ছিল, সেটা একটা দৈত্য, এবং সেটা যথেষ্ট মানে ইউ আর ফিয়ারফুল অফ দ্যাট। এবং তুই যদি দেখিস এই যে জিন কনসেপ্টটা, ইসলামিক যে হুম রীতি রেওয়াজ আছে, সেখানে কিন্তু সেটা একটা ভয়েরই বিষয়। ঠিক আছে। ভয় ভয় একদম। ইভেন ইভেন এটা তুমি হ্যাঁ, এবার পারিতেও দেখতে পাবে। পারি। হ্যাঁ, হ্যাঁ, পারি যে পারিতেও কিন্তু ছবিটা, ওই ওটাতেও কনসেপ্ট, জিন। ইটস সামথিং হ্যাঁ দ্যাট এক্স্যাক্টলি। পিপল আর স্কেয়ার্ড অফ, সেটা ভয়ের একটা এলিমেন্ট ইয়েস। আছে। ইভেন তুই যখন একদম। দেখবি, যখন দূরদর্শন আলিফ লায়লা অ্যাডপ্ট করেছিল, আলিফ লায়লাটা তো আরব্য রজনীরই অ্যাডাপ্টেশন ছিল, ওখানে তুই অ্যাডাপ্টেশন। দেখবি হ্যাঁ। যে মানে আলাদিনের যে প্রদীপটা, যে আলাদিনের যে জিনটা, তাকে কিন্তু একটা দৈত্যের মতো করেই হুম দেখানো হয়েছে। ঠিক হুম আছে। সেটাও আর্লি নাইনটিজেই আসছে। এবার আর্লি নাইনটিজে আরো একটা সিনেমা আসছে, সেটা হচ্ছে ডিজনির আলাদিন, যেটাতে রবিন উইলিয়ামস ভয়েস দিয়েছিল হচ্ছে জিনের। এবার সেখানে তুই আচ্ছা। যদি দেখিস, ওটা আলাদিনের হুম অন্যান্য যে গল্পটা, অ্যাকচুয়াল যে আরব্য রজনীর গল্পটা, যেটা দূরদর্শনে ছিল, ওটা অনেক বেশি গ্রাউন্ডেড ছিল আমি বলবো। যে ওখানে মানে হুম সেই সময়কার মিডিয়াভেল মিডল ইস্টের রীতি রেওয়াজ, ইসলামিক কালচার, এগুলো অনেক বেশি গ্রাউন্ডেড একটা টেক ছিল। যখন হলিউডে যাচ্ছে, হলিউডে গিয়ে কি করছে, দে আর ট্রাইং টু কেটার টু দা লার্জেস্ট পসিবল অডিয়েন্স। তারা কি করছে, তারা এক্স্যাক্টলি, যেটা যে একটা, মার্ভেলেও করে। হ্যাঁ। যেটা মার্ভেলও করে, ইসলামিক যে বিষয়গুলো ছিল সেগুলো রিমুভ করে দিচ্ছে, রিলিজিয়াস কনোটেশনটাকে রিমুভ করে দিচ্ছে। সবচেয়ে বেশি যে হুম চেঞ্জটা করছে, গল্প অনেক চেঞ্জ করে দিয়েছিল। ইনিশিয়াল স্টোরি ওয়াজ মাচ ডার্ক, আর ওখানে যদি ইনিশিয়াল ইভেন ওটা দূরদর্শনের ইয়েটাতেও আছে, আলিফ লায়লাতেও কৃতদাস হুম প্রথা থেকে শুরু করে অনেক বিষয়বস্তু ছিল, সেগুলো রিমুভ করে দিচ্ছে। হুম আর জিন যে ক্যারেক্টারটা আছে, যেটা অ্যাকচুয়ালিতে দৈত্য ছিল, সামথিং দ্যাট ইউ কি, আর সেটাকে দেখবি পুরোপুরি একটা সার্কাস্টিক ক্যারেক্টার, মানে বেসিক্যালি একটা হ্যাঁ হ্যাঁ। কমেডি ক্যারেক্টার বানিয়ে দিচ্ছে। সেটা ফেথফুল এখনো অ্যাডাপ্টেশন আলাদিনে নয়। তোমার দৈত্যর ক্যারেক্টারটা কমেডি হিসেবেই হয়। হুম। হ্যাঁ, ইভেন হলিউডে তো এখনো ইভেন ধরো দেখ, আলাদিন যেটা হয়। উইল স্মিথ করেছিল, উইল স্মিথের যে এক্স্যাক্টলি ওটাই অ্যালাদিনটা বলছিলাম। আছে, ওখানে ইট ওয়াজ হুম ট্রিটেড লাইক আ হুম কমেডি ক্যারেক্টার, যে সার্কাস্টিক জোক করছে। কমেডি ক্যারেক্টার। যেটা আলাদা, হুম যেটা অরিজিনাল যে আরব্য রজনী ছিল, সেখান থেকে কিন্তু আলাদা। এবার এটাও হুম বিষয় যে ডিজনি যখন আলাদিন 92 তে বানাচ্ছে রবিন উইলিয়ামসকে নিয়ে, তারা সম্পূর্ণভাবে চেঞ্জ আলাদিন করে দিল, আলাদিনের গল্পটা কিন্তু সারা পৃথিবীর কাছে পৌঁছাচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে তুই এটাও কোনটা নিতে ঘটনা। চাইছিস, তুই গ্লোবাল রিচটা নিতে চাইছিস, না তুই অথেন্টিসিটিটা নিতে চাইছিস। হুম তো এটাই কোয়েশ্চেন। এবার হ্যাঁ আমার কাছে যদি অন্য একটা মানুষের কাছে, অন্য একটা মানে কালচারের মানুষের কাছে, যদি হুম এমন একটা জিনিস যেটা স্লাইটলি চেঞ্জ করে একটা ব্রিজ হয়, তাহলে সেটা কেন, মানে আমার ক্ষেত্রে এটা সমস্যা নয়। বুঝতে পারছিস তো কি বলতে চাইছি?
হুম হুম হুম, দেখ বুঝতে পেরেছি অন্য বুঝতে একটা পেরেছি। দেখ একজন হুম যে ধর আফ্রিকাতে বসে আছে বা যে ধর সাউথ আমেরিকাতে বসে আছে, হুম তার কাছে তো রামচন্দ্রের গল্পটার উইথ অল ডিউ রেসপেক্ট তাদের কাছে কোনো রিলিজিয়াস হুম কনোটেশন নেই। রামচন্দ্র হুম আমাদের সমাজ বা আমাদের ধর্মীয় ব্যবস্থায় একটা সাংঘাতিক বড় চরিত্র, হুম তাদের তো হুম সেই হুম হুম। ওনাসটা নেই। ইভেন আমাদের রাজনীতিতেও একটা বড় রাজনীতিতে, চরিত্র সে হয়ে গেছে। রাজনীতিটা আমি বাদ দিচ্ছি, আমি হুম সমাজেই থাকছি, যে হুম একটা হুম হুম আমরা যে ধর্মীয় ব্যবস্থায় বড় হই সেখানে রাম একটা বড় চরিত্র। যে লোকটা আমাদের হুম, বাড়ির মানে যে লোকটা আমাদের কালচারের বাইরে, তাকে তুই রামের গল্পটা যখন বলছিস, একটা তো ব্রিজ থাকা দরকার। আজকে ধর আচ্ছা। হলিউড যখন হুম নোয়াস আর্ক বানাচ্ছে, সেটা গসপেলের গল্প, কিন্তু সেখানে রিলিজিয়াস কনোটেশন আছে হুম ক্রিশ্চিয়ানদের জন্য। আমি তো সেটাকে ফ্যান্টাসি হুম, হিসেবে দেখছি। দ্যাট ঠিক ইজ ঠিক দ্য ঠিক। ব্রিজ, রাইট? তো সেই ব্রিজটা যদি হ্যাঁ, রামায়ণে এইভাবে দেখাতে চায়, আমি জানি না, মানে আমি এই আউটরেজটা অনেস্টলি শাশ্বত বুঝতে পারছি না। আমি ক্রিটিসিজমটা বুঝতে পারছি যে এআই এন্ড অল দ্যাট, বাট হুম এই যে জিনিসটা মানে হুম তুমি হুম হুম। কমিউনিকেট অন্য কালচারের মানুষের সাথে কিভাবে করবে, তাই না? এইবার 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 দেখো, আমার যেটা বলার সেটা হচ্ছে, যখন হলিউডের কোনো অডিয়েন্স ধরো কোনো একটা ইন্ডিয়ান ফিল্মে বিরাট একটা মানে ওরা আনন্দ পায়, তুমি দেখো RRR দেখে বা মাক্ষী দেখে, এইখানে রাজামৌলির উদাহরণটা আসবেই, RRR দেখে বা মাক্ষী দেখে বাহুবলী দেখে ওরা প্রচন্ডই আনন্দ পায়। এবং সেখানে কিন্তু রাজামৌলি ইন্ডিয়ান কালচারটা থেকে না সরে ইন্ডিয়ান কালচারটাকেই আরো বেশি করে দেখায়, এবং ওদের কাছে ওটা একটা হেভি মস্তির ব্যাপার। আমাদের যেভাবে মাসালা বা আমাদের যেভাবে ড্রামাটা ফিল্মে ক্রিয়েট করা হয়, ওটা ওরা খুব একটা দেখতে পায় না। ঠিক আছে, মানে প্রচন্ড বেশি হাইঅকটেন মেলো ড্রামাটিক, ওটা ওরা খুব একটা ওই স্বাদটাও যেহেতু পায় না, অনেক সাটেলিটিতে থাকে। ওটা আমি রিভিউতেও বলছিলাম যে ওদের যেহেতু মানে মশলা খাবার আমরা বেশি খাই, তাই আমরা জল ব্যবহার করি, ওরা করে না, টিস্যু ব্যবহার করে। তো এই একটা ব্যাপার ওদের থাকে, তো তখন ওরা যখন এই জিনিসটা দেখে ইন্ডিয়ান কালচারের, ওটা কিন্তু আরো বেশি ভালো, মানে ওরা খুব নিতে পারে। এবং রামায়ণের ক্ষেত্রে দেখো, এটা ছবিটা না বেরোলে না, এই যে আমরা এই কথাগুলো বলছি, এর জন্য আমি টিজার ট্রেলার রিভিউ বেশি করতাম না, ইদানিং করছি। তো রামায়ণের ক্ষেত্রে ছবিটা যতক্ষণ না দেখা যাচ্ছে ততক্ষণ অব্দি সমস্ত কিছু বলা যাবে না, কারণ এরমও না যে টিজারে আমরা একটা একটা মাত্র ডায়লগ শুনতে পেয়েছি, সেটাও ইকোতে, এছাড়া বাকি কিছু বুঝতে পারছি না। যতটুকু দেখতে পেয়েছি সেটার উপরই ধরো আমাদের ধারণা। কিন্তু আমার অ্যাকচুয়ালি মনে হয় যে ইন্ডিয়ান কালচারকে যদি অ্যাজ ইট ইজ ইন্ডিয়ানই ধরো, আজকে চাইনিজ ছবি আমরা তো দেখি ছোটবেলা থেকে, ব্রুসলির ছবি বলো, জ্যাকি চ্যানের ছবি বলো, ওরা কিন্তু বিরাট একটা পাল্টাচ্ছে এরকম নয়। জ্যাকি চ্যান যখন হলিউডের প্রজেক্ট করছে তখন ওটা আলাদা ডিসকাশন, ওরা খুব যে পাল্টে দিচ্ছে ওরকম নয়, ওদের কালচারটাকেই দেখাচ্ছে এবং সেটাই একসেপ্টেড হচ্ছে। তো আমার কোথাও মনে হয় ওটা বেশি একসেপ্টেড হতো। এবার এটা দেখা যাক, মানে হলিউডকে যদি ক্যাটারি করবে শুধু এই ভাবনাটাই রাখে, ফর্মুলা করে যে আমার এটাই ভাবনা, তাহলেও কিন্তু একটা কেস থাকে, কারণ ফর্মুলা দিয়ে কিন্তু সবসময় তুমি সাফল্যতাটা পাবে না। আর সবার যে আউটরিচটা, এটা না আরো একটা বড় কারণ আছে, সেটা হচ্ছে গিয়ে নামিত মালহোত্রা। ঠিক আছে, নামিত মালহোত্রা পডকাস্টে গিয়ে, ও ভাই সাহ, 4,000 কোটির রামায়ণ। তো নামিত মালহোত্রার যে ম্যাগনোমিলিয়ার নার্সিসিস্টিক ব্যবহারটা, এটাও লোকের ক্ষেত্রে একটা মানে রাগের কারণ হচ্ছে। বাকি দেখো, লোক সালমানকে বলছে ভালো রাম হতো, হরিণের সিনটাতে হেভি আনন্দ পেত, ঋত্বিককে রাম বানাচ্ছে, এগুলো আমার মনে হয় না। আমার রণবীর কাপুর নিয়ে তো কোনো কমপ্লেন নেই, কন্ট্রোভার্সি আছে, আগেও বিফ খেতে হতো, ও রাম করতে পারবে না, আমার মনে হয় না এগুলো খুব একটা ভ্যালিড। মানে অ্যাজ এন অ্যাক্টর তো ওটা ভ্যালিড নয়। এটা তোমার কি ওপিনিয়ন রণবীর কাপুর অ্যাজ রাম? দেখ আমার রণবীর কাপুরকে অ্যাজ রাম খুবই ভালো লেগেছে, এবং যে সাজেশন আমারও গুলো দারুণ আসছে, লেগেছে। মানে যে লুকটা, আমি হুম যদি লুক ওয়াইজ বলি, যে রামচন্দ্রের যে হুম, চেহারাটা ছিল, হি ওয়াজ মোর অন দা স্লেন্ডার সাইড। আমার এটা আদি পুরুষের সময় হ্যাঁ, প্রভাসকে দেখে তো মানা ছিল না, বিকজ প্রভাস ইজ সো বাল্কটা, মানে ফিজিকটাই আলাদা, ভীষণ বালকি। টাইপ অফ একদম মানে একদম। ফিজিকটাই আলাদা। তো রণবীর কাপুরের ক্ষেত্রে যে একটু স্লেন্ডার বিল্ডটা, সেটাই কিন্তু রামচন্দ্রের ঠিক। চেহারা, কারণ রামচন্দ্র ওয়াজ অ্যান আর্চার, তীরন্দাজ হ্যাঁ, ছিলেন। তুই যদি একদম। তীরন্দাজ, যাদের তীরন্দাজ হয় তাদের একটা স্লেন্ডার বডি থাকবে, হুম, কারণ অ্যারোডাইনামিক্স এর ব্যাপার চলে আসে। পালকিয়ার বডি হলে তুই ঠিক ঠিক করতে ঠিক। পারবি না। হি হুম। ওয়াজ অ্যান আর্চার। তো আ- আমার তো লুক আর ওয়াইজ খুব সুন্দর হুম, লেগেছে। আমারও খুবই ভালো লেগেছে রণবীর কাপুরকে অ্যাজ রাম, আমার ভালো লেগেছে। আর রামের না মানে রামকে যদি দেখো, টেক্সটেও যদি দেখো, সেটা বাল্মীকি রামায়ণ বলো, ইভেন আমি আমিষ ত্রিপাঠীর রামের সিরিজটা খুব পড়তাম। আমিষ ত্রিপাঠীর একটা রামচন্দ্র সিরিজ আছে, রাম সীতা রাবণ ওয়ার অফ লঙ্কা। তো আমি ওখানে আমির ওটা ত্রিপাঠীর হ্যাঁ, ইমর্টালস অফ মেলুহা কিছুটা পড়েছি, যেটা শিবা ট্রিলজি। আচ্ছা, শিবা ট্রিলজি ওটাও আছে আমার কাছে, কিন্তু ওটা আমার পড়া হয়নি। এবার ওখানেও আমি দেখেছি যে রাম না ক্যারেক্টারটার মধ্যে ভেতরে অনেকগুলো জিনিস চলে। হি ইজ নট এক্সট্রোভার্ট, মানে সবকিছু মুখে বলবে, সবকিছু রাগে রেজ করে দেখাবে ওরকম নয়।
তো এই জায়গাটাতে তো রণবীর কাপুর খুবই ভালো একটা চয়েস, বিকজ রণবীর কাপুরও ইন্টারনাল ইমোশন খুব ভালো পোর্ট্রে করতে পারে। আর রামেরও কিন্তু অনেকগুলো ডিপ্রেশন আছে, যে এই যে একটা ভালো অযোধ্যার রাজা, তাকে 14 বছরের জন্য চলে যেতে হচ্ছে, ঠিক আছে, এইটা একটা ব্যাপার। তাছাড়া বাবাকে ছেড়ে আসছে, যে বাবাকে এত ভালোবাসে ছোট থেকে। এবং এইখানে অনেকগুলো ইন্টারপ্রিটেশন আছে। আসলে বাল্মীকি রামায়ণে তোমার রামের ছোটবেলাটা একরকম, অমিশ ত্রিপাঠী যে রামটাকে ইন্টারপ্রেট করছে সেটার আবার গল্পটা আলাদা। ওখানে কিন্তু রামের যে স্কিন টোন সেটা শ্যাম বর্ণের, বিকজ বিষ্ণুর অবতার কৃষ্ণ, রাম ওদেরকে শ্যাম বর্ণের দেখিয়েছে। তো শ্যাম বর্ণের হিরো তো ইন্ডিয়াতে বলিউড মনে হয় না করবে কখনো, বাট সেটাও কিন্তু একটা ইন্টারপ্রিটেশন হয়। তো আমার তো রণবীর রামায়ণের কাপুরকে কটা ভালো ভার্সন লেগেছে, আছে বলতো? অজস্র, গোনার 60টা। বাইরে। কি 450। কটা? 450। 450? এবং দ্যাট ইজ দেখেছো? দ্য লোয়ার এস্টিমেট। এক্স্যাক্টলি, এর কত চেয়ে আছে? বেশি হওয়ার আমি কথা। আমি তোকে কয়েকটা উদাহরণ দিচ্ছি। একটা জৈন রামায়ণ আছে, যেখানে যেহেতু জৈনরা অহিংসায় বিশ্বাসী, সেখানে লক্ষণ হুম। রাবণকে বধ করছে। আমাদের যে বাবা। এই যে বেঙ্গলি, মানে এই যে বেঙ্গল ডেল্টা, এখানে যে একটা সময় তন্ত্র সাধনা হতো, শাক্ত হিন্দুইজম, সেখানকার একটা হুম রামায়ণের ভার্সন আছে সেটা যেহেতু মাতৃশক্তির উপাসনা করতো, হুম মা সীতা হুম। রাবণকে বধ করছে। ওয়াও। অনেক দারুণ ভার্সন আছে। দারুণ। দেয়ার আর লাইক 4 ডিফারেন্ট মুসলিম রামায়ণ। ওয়াও। মুসলিম রামায়ণ 4টে আছে। এটাই তো, দেয়ার ইজ লাইক ইভেন ইভেন ইন্দোনেশিয়ার একটা নিজস্ব রামায়ণ আছে। সাউথের রামায়ণের ইন্দোনেশিয়ার একটা নিজস্ব ইন্টারপ্রিটেশন টোটাল রামায়ণ আছে। আলাদা। হ্যাঁ, সাউথ ইন্ডিয়ার রামায়ণের ইন্টারপ্রিটেশন আর নর্থ ইন্ডিয়ান রামায়ণের ইন্টারপ্রিটেশন আলাদা। ওটাই আর কি, রামায়ণের তো অনেকগুলো ভাগ। আচ্ছা, আরেকটা আপডেট এটা নিয়েও প্রশ্ন করার ছিল আমার। পরশুরামের ক্যারেক্টারটাও কিন্তু রণবীর কাপুর করছে, এটা কিন্তু রণবীর কাপুর বলে দিয়েছে। পরশুরাম, এটা তোমার কিরম লাগছে? হোয়াট, মানে এটা নিয়ে কি ওপিনিয়ন? না না, এটা তো লজিক্যালি এটাই তো হওয়া উচিত, কারণ আহ, ঠিক যদি আমি ঠিক। দাঁড়া আই থিঙ্ক রাম সপ্তম অবতার বিষ্ণুর এবং পরশুরাম ষষ্ঠ অবতার। তো ষষ্ঠ দুজনেই যদি অবতার। বিষ্ণুর অবতার হয়, তাহলে টেকনিক্যালি তো মানে হুম। দুজনেই সেম হবে। লুকটা হয়তো আলাদা করবে, পরশুরামের হয়তো আরেকটু আনহিঞ্জড লুক দেবে, দাড়ি টাড়ি থাকবে, তার একটা কুঠার অবশ্যই থাকবে পরশুরামের কুঠার। মেবি আর বাট একটু এই বাল্কিও জিনিসটা, হতে পারে। হ্যাঁ এইটাও কিন্তু সেটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস। পরশুরাম কিন্তু কম্পারেটিভলি রামের চেয়ে রেজ আরো বেশি, রাগও কিছুটা বেশি। অনেক বেশি। মানে ইভেন যে মহাভারত হ্যাঁ। নারসিমার যে সেকেন্ড পার্টটা আসছে, আমাকে যদি জিজ্ঞাসা করিস হুম, যে সবচেয়ে এক্সাইটেড আমি কোন সিনেমাটা নিয়ে, সেটা হচ্ছে এই নারসিমার পরেরটা, যেটা মহাভারত পরশুরাম। আমি ভাই মারাত্মক, হুম, পরশুরাম ক্ষত্রিয়কে কোপাচ্ছে ভাই। আমি তো 3-4 বার হলে গিয়ে সত্যি। দেখে আসবো। দিস ইজ হ্যাঁ, সামথিং দ্যাট পরশুরামের আ গল্পটা তো সাইকোপ্যাথ খুবই লাইক মি ডেডলি। উইল এনজয়। ঠিক আছে। বুঝতে পেরেছি। হ্যাঁ, পরশুরাম ও রণবীর করছে, এটা আমার খুব সুন্দর ইন্টারপ্রিটেশন লেগেছে, যে বিষ্ণুরই অবতার, সেই দুটো অবতারের রোল প্লে করছে। এবং আমরা মানে রণবীর কাপুর যে ভার্সেটাইল অ্যাক্টর, দুটো ক্যারেক্টার আলাদা হবে ওটাও দেখতে পাবো। এটা একটা ফান ফ্যাক্ট হবে, সুন্দর ব্যাপার এটা। হ্যাঁ, এটা শুনে আমার পরশুরামের বেশ তো মজা লেগেছে। ওটা তো ওই হরধনুর ওই ইয়েটা আসবে, ওই যে পার্টটা হুম আছে হুম ওখানে হুম। আসবে। হ্যাঁ মানে ওটা খুব হ্যাঁ সুন্দর হ্যাঁ। টাচ, মানে দুজনেই বিষ্ণুর অবতার। তো মানে মানে এই নুয়ান্স গুলো কিন্তু খুব সুন্দর রাখছে। এটা যদি সত্যি হয়, যদি দুটো রোল হয়, তাহলে খুব সুন্দর টাচ। দুজনেই বিষ্ণুর ষষ্ঠ ষষ্ঠ এবং সপ্তম অবতার, মানে খুব সুন্দর। মানে এটা আমি একদমই মানে 200% আম অন বোর্ড উইথ। আরেকটা তোমার রিসেন্টলি ইন্টারভিউ দেখছিলাম, নীতিশ তিওয়ারি দিচ্ছিল। নীতিশ তিওয়ারি বলছে যে আমি মনে করছি যদি ইমোশনালি কানেক্ট করে, ও আবার ইমোশনটাকে বেশি প্রাধান্য দিচ্ছে, যে ইমোশনালি যে কোনো স্টোরি যদি ইমোশনালি কানেক্ট করে। এবং রামায়ণ না, মানে যতটা তোমার গ্র্যান্ডার বা ভিজুয়ালস, ততটাই ইমোশন, ততটাই ইমোশন। এখানে প্রেম আছে, এখানে বৈরিতা আছে, আবার তার সাথে একটা পিতৃভক্তির জায়গা আছে। অনেকগুলো ইমোশন একসাথে রামায়ণে ওয়ার্ক করতে হবে। তো ইমোশনটা যদি ওরা ধরে চলে, আমার তো মনে হয় ভালোই হবে। এবার সেটা দেখা যাক। হ্যাঁ দেখ, এটা মানে এই বিষয়টা আমি একদমই একমত, কারণ তুই রামানন্দ হুম। সাগরের রামায়ণ কি দেখেছিস? হ্যাঁ, রামানন্দ সাগরের রামায়ণ নিয়েও আমি কথা বলবো পরে। পুরো দেখেছি, পুরো রামানন্দ দেখেছি, সাগরের ছোটবেলায় রামায়ণ থেকে তুই যদি দেখেছি। দেখিস, মানে ওখানে যদি তুই দেখিস, ভিএফএক্স বা মানে হুম প্র্যাকটিক্যাল এফেক্টস এর কাজ খুবই কিন্তু বেশি। বাট হুম। মানে ওটা ইমোশনাল লেভেলে কানেক্ট করছে বলেই কিন্তু ওটা ওই লেভেলের ফেনোমেনন হয়েছিল। তো যে শুধুমাত্র এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ভালো ভিএফএক্স, মানে এটা মানে এগুলোর গল্পগুলো এতটাই ডিভাইন এবং আমাদের কালচারের সাথে এতটা ওতপ্রোত ভাবে জড়িয়ে, যে তুমি যদি চরিত্রগুলো এবং একদম। ইমোশনাল লেভেলে কানেক্ট করো, আমার মনে হয় না ভিএফএক্স একটু 19-20 হলেও লোকে মানে একসেপ্ট করতে কোনো প্রবলেম হবে অসুবিধা বলে। হবে তাহলে না। সেটা হলে রামানন্দ সাগরের রামায়ণ কিন্তু ওই লেভেলের ফেনোমেনন হতে পারত। হ্যাঁ, আরেকটা ব্যাপার, রামানন্দ সাগর রায়ের রামায়ণ আমি তো ছোটবেলায় প্রচন্ড দেখতাম, ইভেন ওটা ডিভিডিও পাওয়া যেত, জানো তো?
ওটা ডিভিডি বিক্রি হতো জায়গায়, লোকে চালিয়ে দেখতো। ওই লাস্ট দিন যখন রাম রাবণ বধ হতো, লোকজন ধূপকাঠি জ্বালিয়ে দিত, ধূপকাঠি জ্বালিয়ে হ্যাঁ, নরপরে এটা দেখতো। এটা আমি শুনেছি গল্প, মানে হ্যাঁ, এটা আমি আমি এটা আমি এরকমও শুনেছি, দেখেছি। এগুলো আমার জন্মের আগে যখন অরিজিনাল হ্যাঁ, রামায়ণ সাগারে রামায়ণ হতো, তো লোকে কি করতো, তখন হ্যাঁ, তো টেলিভিশনের সংখ্যা খুব কম ছিল, তো ধর একটা পাড়ার হুম, মধ্যে অনেকে একটা ঘরে এসে একদম। দেখতো, মানে লোকে সে জুতো টুতো বাইরে খুলে, সে মালা ঠালা, সে টিভির ওপরে মালা পরিয়ে এরকম একদম গল্প শুনেছে, মানে দারুণ দারুণ দারুণ। দিস থিংস বিরাট ক্যান একটা অনলি হ্যাপেন কমিউনিটির ইন ব্যাপার। ইন্ডিয়া, এগুলো ইন্ডিয়া ছাড়া হ্যাঁ, কোথাও হয় না। এক্স্যাক্টলি। এবার এবার দেখো রামায়ণের সাথে এই মুহূর্তে এই জিনিসটাতে একটু ছোট্ট করে আসছি, তুমি কাটিয়ে দিলে কাটিয়ে দিও, এটা কোনো ব্যাপার না। রামায়ণের ক্ষেত্রে এই যে রামের এখন একটা মানে রামের ব্যক্তিত্বটা বাদে, বা রাম যে রামায়ণ সেই লেখার জায়গাটা বাদে, একটা রাজনীতির জায়গায় চলে গেছে। এবং এই ফিল্মটার মধ্যেও একটা জায়গা বলছে আওয়ার ট্রুথ, আওয়ার হিস্ট্রি। এটাকে তুমি কিভাবে ডিফাইন করো? আরেকবার বল কোয়েশ্চেনটা, শুনতে পেলাম না। এই যে ধরো এই রামায়ণের মধ্যে লিখছে না আওয়ার ট্রুথ, আওয়ার হিস্ট্রি, এবার এটা নিয়েও দুপক্ষের একটা ঝামেলা চলবে। তুমি ভালো করেই জানো কি হতে চলেছে এই জিনিসটা নিয়ে। তো এইটাকে কিভাবে ডিফাইন করো? মানে এই রাম একটা রাজনীতির একটা সিম্বল হয়ে গেল, যেটা উগ্রতারও সিম্বল হয়ে গেল, যেখানে রাম সৌম্য এবং শান্তের প্রতীক। তো দেখ, এটাকে আমি কি করে ছোটবেলায়, দেখো? তুই ক্রিকেট দেখতিস, আমি ছোটবেলায় ফ্যান ছিলাম হচ্ছে সেহবাগ আর অ্যাডামসের ক্ষেত্রে, ঠিক আছে? সো ইউ নো হোয়াট কাইন্ড আচ্ছা। অফ ব্যাটিং আই লাইক। আমি একদম তোকে স্ট্রেট ফরওয়ার্ড একটা অ্যান্সার দিচ্ছি, সেটা হচ্ছে হ্যাঁ, যে ইউ আর টার্নিং পিপলস আইডিয়া অফ বিলঙ্গিং ইনটু পলিটিক্যাল হুম, ওয়েপেনাইজেশন। আমি আবার বলছি যদি কেউ না এক্স্যাক্টলি। বুঝতে পারে, পিপলস আইডিয়া অফ বিলঙ্গিং ইজ টার্নড ইনটু হুম, পলিটিক্যাল ওয়েপেন। এটা সব ক্ষেত্রে কিন্তু হচ্ছে শাশ্বত। তুই দেখ, ল্যাঙ্গুয়েজ নিয়ে হচ্ছে। হচ্ছে, আমি বাঙালি, আমি তামিল, হুম, মারাঠি, মহারাষ্ট্রে মারাঠি ছাড়া কথা বলতে দেবো না, আমি হিন্দু, না। আমি নর্থ ইন্ডিয়ার হিন্দু, অর্থাৎ আমি রামচন্দ্রের ফলোয়ার। এই যে মানুষের হুম, সেন্স অফ বিলঙ্গিং, আমাদের ভাষা, আমাদের কালচার, প্রত্যেকটাকে কিন্তু একটা পলিটিক্যাল টুল আমরা ভারতবর্ষে হয়ে যেতে দেখেছি, এবং এটা লেফট রাইট উপর নিচ সব পার্টি করছে। কেউ ল্যাঙ্গুয়েজ নিয়ে এবং করছে, কেউ প্রত্যেকেই স্টেট প্রত্যেকের নিয়ে, সুবিধা মতো ব্যবহার করছে। প্রত্যেকে। এই যে দেখ, আমাদের ভাষা, আমাদের মাতৃভূমি, রাজ্য, আমরা কি খাই, আমরা কোন, মানে কোন উপাসনালয়ে যাই, সেটা মন্দিরে হোক মসজিদে হোক, প্রত্যেকটা জিনিস এগুলো হুম, আমাদের তো আইডেন্টিটি। আমি দেবজ্যোতি দে, আইডেন্টিটি। বাঙালি হিন্দু, আমি অমুক অমুক জিনিস আমার ট্র্যাডিশনে খাই, আমি অমুক অমুক জিনিস, আমি অক্টোবর মাসে দুর্গাপুজো পালন করি, আমি বাংলা হুম, ভাষায় কথা বলি, দিস আর মাই বিলঙ্গিংস, হুম, দিস ইজ হু আই অ্যাম। হুম, সেটাকে বিভিন্ন দল এক একটা ট্যানজেন্ট তুলে, কেউ ভাষা, কেউ হুম। ধর্ম, প্রত্যেকটা নিয়ে একটা করে একটা নন পলিটিক্যাল স্টপ। ওয়েপেন বানাচ্ছে। তুমি যদি বাঙালি হও, এগুলো কাটবি না ভাই, হুম, রেখে দিই। তুমি যদি না না, বাঙালি কেন হও, কাটবো এগুলো? একদম কাটবো না। তুমি যদি হুম, বাঙালি হও, তুমি তাহলে আমাকে ভোট হুম, দেবে। তুমি তুমি সেটাই। আমাকে ভোট দিচ্ছ না, তাহলে তুমি শ্রীরামকে অপমান করছো। হ্যাঁ, এই তাহলে জিনিসগুলো তুমি দেশদ্রোহ, অনেক প্রত্যেকটা কিছু, ক্ষেত্রে, অনেক বাইনারি। হুম, প্রত্যেকটা ক্ষেত্রে এটা হচ্ছে, এবং এটা ডেঞ্জারাস শাশ্বত। মানুষের খুব আইডিয়া খারাপ, অফ খুবই খারাপ। বিলঙ্গিং, আমি শ্রীরাম, আমি শ্রীরামকে উপাসনা করি, সেটার সাথে আমার কোনো রাজনৈতিক আইডিয়ার লিঙ্ক নয়। আমি বাংলা ভাষা নয়। কথা বলি, সেটার সাথে কোনো রাজনৈতিক আইডিয়ার লিঙ্ক নয়। দিস ইজ হু আই অ্যাম। আমি একটা সাংগঠনিক এক্স্যাক্টলি। ব্যাপার, আমার মা বাবা আমাকে জন্ম দিয়েছে, আমি এগুলো চয়েস করেছি, আমি হুম, এটার মধ্যে বড় হয়েছি। এগুলোকে পলিটিক্যাল ঠিক। ওয়েপেনাইজেশন হচ্ছে, খুব দুর্ভাগ্যজনক বিষয় যে এরকম আমাদের দেশে হচ্ছে। এবং এটা বারবার হচ্ছে, মানে শুধু এই ছবিটা আমি ধরে নিচ্ছি যে এই প্রপাগান্ডা মাথায় রেখে বানাচ্ছে না, হয়তো বা বানাচ্ছেও, আমি বলতে পারবো না, ওটা দেখলে বুঝতে পারবো। কিন্তু কত কত ছবি এই মুহূর্তে জাস্ট হচ্ছে একটা ইডিওলজি পুশ করার জন্য, এই জিনিসটা দেখছি। এবং এটা খুবই দুর্ভাগ্যজনক, আর একটা বাইনারি তৈরি করার চেষ্টা হচ্ছে। তুমি দেখবে মানে 0-1 এর মধ্যে খেলা হচ্ছে, ইদার দিস অর দ্যাট, ইদার দিস অর দ্যাট। কিন্তু মানুষ কিন্তু ওভাবে চলে না, মানে মানুষের মধ্যে না, মানে ভারতে বড় হলে একটা মানুষের মধ্যে যেমন লেফট ইডিওলজিও দরকার, এটা আমার সিরিয়াসলি মনে হয়, লেফটেরও কিছু জায়গা দরকার, তেমনি ওর মধ্যে কিছু ধর্ম, কিছু সংস্কৃতি, কিছু ঐতিহ্য অটোমেটিক ওর মধ্যে চলে আসে। তো এই আরে বাইনারিটা যে এটাই তো ননস্টপ বিষয়, সৃষ্টি ধর করা। আমি তোকে একটু ইন্টারাপ্ট হুম, করছি বলো। শাশ্বত। হুম, ধর, হুম, হুম, এই যে তুই যেটা বলি, এই যে একটা বাইনারি আইডিয়া চলে আসছে, যে হয় তুমি এটা, হুম, যদি তুমি এটা না হও তাহলে তো তুমি ওইটা। এইটা না খুব ডেঞ্জারাস। হুম, না, আমি উদাহরণ দিচ্ছি। খুব আমি ডেঞ্জারাস। ব্যক্তিগত জীবনে, এবং এটা আমি উদাহরণের জন্য না, আমি ব্যক্তিগত জীবনে আমার হিউজ সাপোর্টার অফ এলজিবিটিকিউ এন্ড উমেন্স রাইটস। আমার ভিডিও টিডিওতে আমি সেম এই সেম কথাটা সেম অনেকবার ইয়ার। সেম।
এটা আমি যদি এখন বলি, লোকে আমাকে একটা লেফট উইং আইডিওলজির সাথে অ্যাসোসিয়েট করে দেয়। সেটার সাথে আমি যদি বলি আমি এখন বলে দাও, ইমিগ্রেশন সমর্থন করি না ইল্লিগালি, তাহলে লোকে আমাকে একটা রাইট আইডিওলজির সাথে দিয়ে দেয়। আরে ভাই, আমি তো মানুষ, ঠিক, আমি আমি তো বিরিয়ানি মানুষ খাই, ভাই। আমি ফ্রাইড রাইস খাবো না, এটা তো হতে পারে না। না, এগুলো কি হ্যাঁ, লজিক ভাই? আর আর আমার যে ভাবনা সেটার মধ্যে যেটা ঠিক মনে হচ্ছে সেটা আমি বলবো, কিন্তু তুমি তোমার রাজনীতি দিয়ে তুমি ঠিক করছো এটা ঠিক, এইটা ঠিক কিনা। একটা জিনিস আমি রিসেন্টলি বলি, একটা এটা কালকেরই ইনসিডেন্ট, আমি জায়গা লোক স্পেস কিছুই বলছি না। একটা জায়গায় ধরো ভারত মাতা কি জয় বলা হয়েছে, ঠিক আছে, ভারত মাতা কি জয় স্লোগানটাকে একটা দলের সাথে লিঙ্ক করা হচ্ছে। আমি তারপরে দেখলাম এই স্লোগানটা যে দলের সাথে লিঙ্কেজ করছে, এই স্লোগানটা দিয়েছিল মনে হয় 165 বছর আগে আজিমুল্লাহ খান। তারাও হয়তো জানে না এই স্লোগানটা সে দিয়েছিল প্রথমবার, ঠিক আছে, তাহলে হয়তো লিঙ্ক করতো না। তো এটা খুবই দুর্ভাগ্যজনক, এই বাইনারিটা ক্রমাগত সৃষ্টি হওয়া, এবং রামায়ণ হ্যাঁ, নিয়েও এটা কিভাবে হবে, যে এটা আমার বন্দে আরো বেশি মাতারাম খারাপ দিয়ে লাগে। পলিটিক্স হয়। বন্দে মাতারাম আনন্দ মাঠে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, আমি যদি খুব ভুল না হয় হুম 1840, আমার সালটা এক্ষুনি মনে নেই, হুম হুম, অ্যারাউন্ড 1840, প্রায় 180-85 বছর আচ্ছা, আগে। সেটা এখন হুম রাজনৈতিক আলোচনা হয়ে যাচ্ছে যে তুমি যদি মানে তুমি যদি বন্দে মাতারাম বলো, তাহলে তুমি একটা সার্টেন আইডিওলজি, তাহলে সেটাই। তুমি রাইট উইং হয়ে যাচ্ছ, না বললে। আমি এগুলো না হুম, বুঝি না। মানে মানুষ কি এখন আরে এতটাই, হ্যাঁ, মানে এতটাই আসলে জম্বিফাইড এটা হয়ে ফিট গেছে যে, করা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ মানে খুব আনফরচুনেট একটা ফিট করা টাইমের হচ্ছে। লিড করছি আমরা। এবং এবং তুমি আরেকটা জিনিস যেটা বললে না, এই যে এলজিবিটি কিউ বলো বা ফেমিনিজম বলো, এই জিনিসটা একটু হালকা একটু রাজনীতি ঢুকছে, ঠিক আছে, আমি জানি দেবজ্যোতি দাও মোটামুটি রাজনীতি এবং সমাজ সংস্কার তার নিয়ে ফ্যান তোমার ছিলাম আমি, সচেতন। গ্রিল কিস্টার ফ্যান হ্যাঁ, ছিলাম, গ্রিল কিস্টার সেবক, যা খুশি বল। ঠিক আছে, তো একটা জিনিস দেখবে, এই যে এলজিবিটি কিউ মুভমেন্ট বলো, ফেমিনিজম মুভমেন্ট বলো, এটার সাথেও কিন্তু লেফট ইডিওলজির ভেতরে অনেকগুলো ক্ল্যাশ হয়, ঠিক আছে, ওরাও কিন্তু নিজেদের ছাড়িয়ে চলে যায়, মানে অনেকগুলো গন্ডগোল ওর ভেতরেও আছে। এবার তাহলে কি করে বাইনারিটা করছে, তাই না? এটা হয় কিন্তু, এটা দেখবে, এটা আমি পরে ডিটেলসে আরো কতগুলো উদাহরণ টেনে বলবো, এখন এক্স্যাক্টলি উদাহরণগুলো নেই, আমি কিন্তু তোকে এই একটা ক্ল্যাশটা উদাহরণ হয়। দিচ্ছি, যারা যারা অ্যান্টি এলজিবিটি, এটা আমি হ্যাঁ একটা উদাহরণ, হ্যাঁ, এটা প্রচুর লোকে খিস্তি খাবি তুই এটার জন্য, ঠিক আছে, আমি এখনই বলে দিচ্ছি। প্রচুর 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 অ্যানিমাল species of plant practice what we call the হুম homosexual হ্যাঁ, bonding, ঠিক আছে। প্রচুর হুম স্পিসিস, হুম হুম, কীট পতঙ্গ থেকে শুরু করে উদ্ভিদ প্রজাতি তুই পেয়ে যাবি। পলিটিক্স হুম হুম কটা হুম, স্পিসিস প্র্যাকটিস করে, পলিটিক্স সেটাই। কটা স্পিসিস, একটাই চুতিয়া মানুষ স্পিসিস মানুষ প্র্যাকটিস বাদে করে, কেউ সেটা হচ্ছে করে না। আমরা। হ্যাঁ, তাদের এক্স্যাক্টলি, নাম দিস ইজ কি, মাই হোমো অ্যান্সার, স্যাপিয়েন্স, তাদের নাম দিস হচ্ছে ইজ হোমো মাই অ্যান্সার টু স্যাপিয়েন্স। অল দ্য হোমোফোবিয়া। যে কটা স্পিসিস হ্যাঁ, হোমোসেক্সুয়াল বন্ডিং এ আছে, আর কটা স্পিসিস এই পলিটিক্যাল চুতিয়াগিরি করে, একটাই অ্যান্সার বলতে সেটাই। পারে। যাক, রামায়ণ নিয়ে এই আর কিছু বলবে দেবজ্যোতি দা, রামায়ণ নিয়ে আর কি বলার আছে বলো। দেখ, রামায়ণ নিয়ে তুমি আমার যেটা রামায়ণ বক্তব্য, হ্যাঁ রামায়ণ স্যার, হ্যাঁ বলো রামায়ণ বলো। সাগারটা নিয়ে একটু কথা বলাটা উচিত। হ্যাঁ বল। হ্যাঁ, আসলে রামানন্দ সাগরের রামায়ণটা আমি না ওই ইমাজিনেশনটা থেকে কোনোভাবে, রণবীর কাপুরকে খুব ভালো লাগছে, ঠিক আছে, হয়তো অন্য কেউ করলেও খুব ভালো হতো, কিন্তু অরুণ গোভিলের যে ওই ফিগারটা, ওটার মতো রামের ফিগার আমার কাছে কেউ লাগে না সত্যি বলতে। এবং আমি বেসিক্যালি ওই পুরোনো রামায়ণ নিয়েও কিছু কথা বলতাম, মানে ইভেন অরুণ গোভিল বাদেও আরো অনেকে কিন্তু রামায়ণ করেছে, মানে হ্যাঁ, সাউথে করেছে, এনটিআর করেছে, কিছু কিছু আমি দেখেওছি, মানে টিভিতে লাভ কুশের পার্টটা আমি দেখেছি, এরকম টুকটাক। তো এই পুরোনো রামায়ণগুলো নিয়ে তোমার কি বক্তব্য? এই যে লোকে বলছে রণবীর কাপুর প্রথম রাম, এরকম কিছু সামথিং লাইক দ্যাট, না না, এটা তো রণবীর নয়। কাপুর কোন রাম, দেখ ব্যাপারটা হচ্ছে কি বলতো, মানে এই যে জিনিসগুলো পুরোটাই না, দিস ইজ ডিফাইন্ড বাই ইউর অ্যাভেলেবিলিটি অফ ইনফরমেশন। আমি কিরকম হুম ভাবে বলছি, মানে হয়তো একটু কমপ্লেক্স লাগবে। ধর ব্যাটম্যান, আমি রামচন্দ্র থেকে একটু সরে আসছি। ধর ব্যাটম্যান, হুম ব্যাটম্যানের হুম ক্ষেত্রে আমরা হয় ক্রিশ্চিয়ান বেল, নয় বেন অ্যাফ্লেক, নয় এখন রবার্ট প্যাটিনসন, খুব পেছনে হুম, গেলে হচ্ছে আমাদের ওই অ্যাক্টরটা যেটা 89-এ ছিল, টিম ওটা আমি বার্টনের, আমি দেখিনি, নামটা কেন দেখিনি ভুলে ওটা। যাচ্ছি। আর আমি ওই ক্রিশ্চিয়ান বেল আর বার্টম্যানের প্যাটিনসনেরটাই ছিল, দেখেছি। তো উনি, ও, ঠিক আছে। বুঝতে পেরেছি, আমি বুঝে গেছি, হ্যাঁ, হ্যাঁ, বার্টম্যানে হি ওয়াজ দ্য হিরো, ওনার বুঝতে লাইফে আমার পেরেছি। নাম ব্ল্যাঙ্ক। হ্যাঁ 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 এই চারজন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ব্যাটম্যানের অ্যাডাপ্টেশন হচ্ছে অ্যাজ ফর্মস অফ কমিক স্ট্রিপস ফ্রম হুম 1930s, ঠিক আছে। তখন কি ছিল, পিপল হ্যাড লিমিটেড অ্যাক্সেস টু দ্য ইনফরমেশন, ঠিক আছে। যে
তুমি কারণ উন্নত কোনো অ্যাক্সেস ছিল না, তুমি যদি সিনেমা হলে গিয়ে না দেখো সেই সিনেমাগুলো, সেটা হচ্ছে না। হুম, ধর যেটা হুম। যে রামায়ণটা দাদা সাহেব ফালকে বানিয়েছে, ঠিক আছে, হ্যাঁ, সেটা ছিল 1917 1917 সালে। 1917। হুম 1917-তে তুই আমাকে বল 1917-তে সেই সময় অবিভক্ত ভারতের কটা পার্সেন্টেজ অফ লোক সিনেমা হলে গিয়ে টিকে সিনেমা দেখতে পারতো? অন্য কোনো মিডিয়ামও ছিল না, এই নয় যে ডিভিডি কিনে দেখতে পারতো, নেটফ্লিক্স ছিল না। হুম। তো দ্য অ্যাভেলেবিলিটি অফ ইনফরমেশন ওয়াজ রিয়েলি লো। তো মানুষের যখন তুই ইয়েস। অ্যাভেলেবিলিটি অফ ইনফরমেশনটা কমে যায়, তো তখন হুম। তুই যেটা দেখেছিস ওটাই হয়ে যায়। এবার কি হচ্ছে সেটা, এক্স্যাক্টলি। কেন অরুণ গভীর শ্রীরাম? অনেকগুলো কিন্তু সোশিও ইকোনমিক কারণ আছে। অরুণ একদম। গভীরের রামটা প্রথমত টেলিভিশনে আসছে, হুইচ ইজ ইন আ কান্ট্রি লাইক ইন্ডিয়া, তুই যে কোনো স্ট্যাটিস্টিক্স দেখে নে, হুম। দ্য পেনিট্রেশন অফ টেলিভিশন ইজ ফার মোর দ্যান দ্য পেনিট্রেশন অফ সিনেমা। আমাদের এনি যে ডে, এনি ডে। থিয়েট্রিক্যাল ফুটফলের অনেক বেশি কিন্তু মানুষ টেলিভিশন দেখে। এইটিজেও একদম। হয়তো আমি তখন সবে সবে টেলিভিশনটা আসা শুরু হয়েছে। তুই যদি দেখিস এবং এবং রামায়ণের মতো সিরিজ দিয়েই কিন্তু ওটার বুম হয়েছে। এই যে রামায়ণের মতো টেলিভিশন, সিরিজ দিয়ে আসছে, টেলিভিশন ঠিক রামায়ণ আছে, ইন্টার কানেক্টেড। হুম হ্যাঁ। এবার তুই দেখ 1989-এ ইকোনমিক লিবারালাইজেশন, 1991-এ ইকোনমিক লিবারালাইজেশন হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া ওয়াজ হুম 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 অলরেডি হুম মুভিং অ্যাওয়ে ফ্রম দ্যাট। ওই যে একটা ইয়েস। সোশিয়ালিস্টিক মাইন্ডসেট যেখানে অ্যাসপিরেশনটা লিমিটেড, হুম অলরেডি উই আর মুভিং অ্যাওয়ে ফ্রম দ্যাট। তার 4 বছর হুম পরে গিয়ে লিবারালাইজেশন হচ্ছে, পিপলস মাইন্ডসেট ওয়ার চেঞ্জ। তুই তারপরে দেখ দূরদর্শন আসতো, সেই সময় অন্য কোনো চ্যানেল ছিল না, একটাই চ্যানেল ছিল না। দূরদর্শন। সেখানে রোববার দিন হুম একটা করে এপিসোড দিত। যদি সব হুম কটা জিনিসকে লাগাস, মানে সব আমরা অঙ্ক করতাম না, সব কটা ভ্যারিয়েবল যোগ করতাম, হুম হুম যে হুম অ্যাভেলেবিলিটি হুম অফ ইনফরমেশন, দ্য পেনিট্রেশন অফ দ্য টেলিভিশন, দ্য fact that people's mindset were changing, it was not long হুম হুম before the হুম। economic liberalization happened. তুই সবকটা দিয়ে বুঝতে পারবি যে কেন এই মানে অরুণ গভীরের রাম বা রামানন্দ সাগরের রামায়ণটা সবচেয়ে বেশি লোকের কাছে পৌঁছেছে। মানে একদম। অন্য পয়েন্ট আরেকটা কোনো, আমি এক সেকেন্ড বলে বলো দিচ্ছি। বলো। যদি রামানন্দ সাগর 1987-এর বদলে 1977-এর রামায়ণ বানাতো, এই পেনিট্রেশন হতো না। হতো না, হতো না। এটা একটা এবং কালচারাল কিন্তু, 1997। হুম, বলো বলো। এটা একটা কালচারাল নাইনটিন জায়গা। সেভেন। যেরকম ধর শাহরুখ খান যদি 1980-এ আসতো, শাহরুখ খান কি গ্লোবাল হুম। স্টার হতে পারতো? পারতো না, কারণ ইন্ডিয়ার এনআরআই পপুলেশন তখন তৈরি এনআরআই হয়নি না। ওয়ার্ল্ড কে একদম 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 একদম। এনআরআই, এটা তো। তোকে তো এনআরআই অডিয়েন্সটাকে টার্গেট করার জন্য তো এনআরআই থাকতে হবে না। শাহরুখ খান হুম হুম উড হুম। নট হ্যাভ বিকাম আ বিগ স্টার ইন 80s, হয়তো ইন্ডিয়ার মতো বড় স্টার হতো, গ্লোবালি না। ঠিক সেরকমই এক্স্যাক্টলি। 1987-এ ওইটা হচ্ছে একটা, তুই মানে একটা কালচারাল সমাপতন তুই। তার আগে রামায়ণের একদম হচ্ছে এই সামাজিক এলিমেন্ট গুলো ছিল না। ঠিক। এবার তুমি আরেকজনের নাম বললে, দাদা সাহেব ফালকে, যিনি 1917 সালে রামায়ণ মানে রামায়ণের একটা অংশ বানিয়েছিলেন। আর প্রথম ছবি বানিয়েছিল রাজা হরিশ্চন্দ্র। এইখান থেকে না একটা ক্রিয়া, মানে তুমি তো জানো নিশ্চয়ই, অডিয়েন্সদেরও দিতে চাই। এই যে দাদা, ইন্ডিয়াতে কিন্তু সিনেমা বা ফিল্ম বানানো প্রথম শুরুই হয়েছে মাইথোলজি বা ধর্ম ঘিরে। এটা কিন্তু লোকে বেরিয়ে যায় যে সিনেমা শুরুই হলো। এটা গল্পটা কি বলতো, মানে দাদা সাহেব ফালকে একদম আমি থেকে আমি 1907। আচ্ছা তুই বলে না, তারপরে আমি একটা ওয়াক ওভার দিয়ে দিচ্ছি, একটা ওয়াক থ্রু দিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ কিভাবে হ্যাঁ হ্যাঁ। এই দিয়ে দেবো আমি। দাদা সাহেব ফালকে তোমার হচ্ছে, বলে দাও বলে দাও বলে দাও। না না, তুই বলে না, আমি তারপরে একটা ওয়াক থ্রু দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ঘটনাটা হচ্ছে গিয়ে যে তোমার 1910-এর আগে এটা, এই আমাদের দাদা সাহেব ফালকে কোনো একটা ছবি দেখেছিল, যেখানে হচ্ছে গিয়ে এক সিনটা এরকম ছিল যে মাদার মেরির ঘর থেকে যীশু খ্রিস্ট জন্মাচ্ছে। ঠিক আছে। এবং ওটা দেখেই ওর মাথায় প্রথম আইডিয়া আসে যে আমি এরকম কিছু বানাবো শালা, যেখানে আমি শ্রীকৃষ্ণের জন্ম দেখাবো, আমি রামচন্দ্রের অযোধ্যা আগমন দেখাতে পারবো, আমি কালীয় নাগের ওপর শ্রীকৃষ্ণ নাচছে এগুলো দেখাতে পারবো। তো মানে এর জন্য দাদা সাহেব ফালকের ফিল্মটা না মানে স্বদেশী ফিল্ম বা ভারতের যে ঐতিহ্য সেটার সাথে জড়িয়ে থাকা বলে। তো ইন্ডিয়াতে কিন্তু ফিল্মটা এসছেও কিছুটা মাইথোলজির হাত ধরে। এটা আমরা এখন মনে রাখি না, কিন্তু রামায়ণ ঠিক তখন থেকে আছে ফিল্মেও। আমি বলো তোকে এবার বলো। ইয়েটা বলে দিচ্ছি। দাদা সাহেব ফালকে প্রথম সিনেমা বানাচ্ছে রাজা হরিশ্চন্দ্র, 1913-র মে মাসে আসছে। ইনিশিয়াল হুম কিছু বছরে 1910s 20s 30s, অ্যারাউন্ড লেট হুম। 30s, মাইথোলজিক্যাল মুভিজ ডমিনেটেড, ঠিক আছে। তারপরে একদম। লেট 30s থেকে
বম্বে টকিজ হুম ওয়াজ মেকিং মুভিজ লাইক হুম অচ্ছুত কন্যা, জীবন নাইয়া, ওটা হচ্ছে তখন হুম অশোক কুমার, দেবিকা রানী উঠছে লেট মুক্তি 30s। মুক্তি তখন মুক্তি বলে একটা ছবি হয়েছিল। এক্স্যাক্টলি, এগুলো হচ্ছে লেট হুম 30s আর্লি 40s থেকে ওটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এবং ওই সিনেমাগুলোর হুম মধ্যে একটা অ্যান্টি ব্রিটিশ অ্যান্টি ইম্পিরিয়ালিস্টিক মেসেজও থাকতো, যে উই আর একদম ইন্ডিয়ান্স। এবার তারপরে ইয়েস মিড 40s এ কিসমাত আসছে, যে সিনেমাটার কথা আমি তো প্রচুর বার আলোচনা করেছি, অশোক কুমার করেছিল, ইন্ডিয়াস ফার্স্ট অ্যান্টি হিরো হ্যাঁ ফিল্ম। এবং ওটা এক্সপ্লিসিটলি একটা গান আচ্ছা ছিল, যে দূর হাটো দুনিয়া ওয়ালে হিন্দুস্তান হামারা হ্যায়। এটা অ্যান্টি হ্যাঁ ইম্পিরিয়ালিস্টিক গান, এর থেকে বেশি অ্যান্টি ইম্পিরিয়ালিস্টিক গান হতে পারে না। 47-এ স্বাধীন একদম হচ্ছে, 47-এ স্বাধীন হওয়ার পর তুই হুম যদি প্রথম সিনেমাটা দেখিস, এবং এটা সবচেয়ে ভালো বোঝা যায় রাজ কাপুরের সিনেমায়, তুই যদি হুম দেখিস, ধর একটা আওয়ারা যদি দেখিস বা একটা শ্রী 420 দেখিস, সেখানে দেখাচ্ছে কি ইন্ডিয়া পুয়ার বাট প্রাউড। ধর যেটা সবচেয়ে হুম ফেমাস গান শ্রী 420 মেরা জুতা হে জাপান, সেখানে মেরা কিন্তু জুতা হ্যায় ইন্ডিয়ান জাপান হওয়াটাকে সেলিব্রেট করছে। তো এই যে জিনিসটা মানে, একদম এই যে মানে এত সুন্দর একটা মানে কানেকশন সাথে ইন্ডিয়ান সিনেমা হুম অ্যাকচুয়ালি ইভলভ উইথ ইন্ডিয়া এজ আ নেশন। মানে ইন্ডিয়ানরা এক্স্যাক্টলি এটা নিজেদের যে সেলফ বিলিভ, সেটাই কিন্তু সিনেমাতে রিফ্লেক্ট হ্যাঁ, করে এসছে। তো এটা একদম এটা একদম অ্যাকচুয়ালি খুব এবং এটা সুন্দর একটা জিনিস। এটা চিরকালই চলে এসেছে। এবং রাজ কাপুরের উদাহরণ দিলে এখানে আরেকটা লোকের নাম খালি বলবো, তা সেটা হচ্ছে গিয়ে গুরুদাত। গুরুদাত বেশি দিন বাঁচেননি। গুরুদাতের ছবিতেও যদি দেখো, এই যে কিছু কিছু ছবি ধরো পেয়াসা বা কাগজ কে ফুল, সেখানে একটা দুঃখ আছে, স্যাডনেস আছে, বাট ইট ইজ নট জাস্ট অ্যাবাউট যে মানে প্রেমের স্যাডনেস। একটা রাষ্ট্র যেটা স্বাধীনতার পরে কিরম হবে ভেবেছিল আর কিরম দাঁড়াচ্ছে, সেই স্যাডনেসটা অল টাইম ওখানে ঘুরে যাচ্ছে। তো মানে অলওয়েজ দেশের রাষ্ট্রের সাথে সিনেমার একটা কানেকশন থেকেইছে, অলওয়েজ এটা। হুম একদম। আচ্ছা, আরেকটা এবার রামায়ণ নিয়ে আর কি মনে আসছে বলো, রামায়ণ নিয়ে আর কি বলবে? রামায়ণ নিয়ে আর কি আলোচনা করার আছে বল, রামায়ণ নিয়ে আর কি ট্যানজেন্ট আছে আলোচনা করার? রামায়ণ নিয়ে বাকি আর আলোচনা তাহলে পরের জন্য রাখি, আরো তো ট্রেলার আসবে, আরো বা হ্যাঁ কয়েকবার হ্যাঁ হয়তো সেটাই। বসবো আমরা আস্তে আস্তে। ঠিক আছে, আরেকটা জিনিস বলি, আজকে আরেকটা ট্রেলার বেরিয়েছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের ওজি প্রিয়াদর্শন এবং অক্ষয় কুমারের ভূত বাংলা। ট্রেলারটা দেখেছো তুমি? হ্যাঁ হ্যাঁ, রিভিউ করেছে। ও আচ্ছা আচ্ছা। আর আমার এখনো রিভিউ তো করাই হয়নি, মনে হয় না এটা রিভিউ করবো, এখানে কিছুটা ডিসকাস হোক। আচ্ছা, ট্রেলারটা আচ্ছা, কিরম লাগলো তোমার? দেখ আমার ট্রেলারটা ভালো লেগেছে। এবার এরা যেটা করেছে কি বলতো, এরা মানে হরর কমেডি তো এখন ফ্রিকোয়েন্টলি হচ্ছে, ম্যাডক বানায়, হুম হুম ভুলভুলাইয়া হুম 2, 3 ওগুলো হুম টি সিরিজ বানাচ্ছে। হুম এরা না মানে ওই হুম হরর কমেডির মধ্যে একটা সাইফাই টাচ রেখেছে। যদি দেখিস ইনিশিয়ালি সিনেমা শুরুতে একটা লিভার কাইন্ড অফ টান দিচ্ছে, একটা আকাশ থেকে দেখলাম পোর্টাল দেখলাম খুলে যাচ্ছে। হুম তো ওটা কি হুম করেছে বলতো, একটা কিছুটা গোস্ট বাস্টার জোনে, কিছুটা ক্যাবিন ইন দা উডস জোনে। বিশেষ করে ক্যাবিন ইন দা উডস বলে একটা সিনেমা আছে, আমি যদি না না দেখে থাকিস আমি তোকে রেকমেন্ড করবো দেখার জন্য। ওটার কনসেপ্টটা কি ওরকম নাম ছিল, ঠিক বললে? আছে? কি নাম বললে? কেভিন ইন দা ক্যাবিন ইন বুটস? দা উড, ক্রিস ওকে ওকে হেমসওয়ার্থ ওকে। আছে না, যে থর করেন এমসিইউ তে, হ্যাঁ 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 তো হ্যাঁ, ওর একদম হেমসওয়ার্থকে প্রথম দিককার চিনছি সিনেমা, চিনছি। 2011-12 ওরকম, ঠিক আছে? তো আচ্ছা একদম আচ্ছা প্রথম আচ্ছা। দিককার সিনেমা। তো যাই হোক, তো ওর একটা এরকম সিনেমা আছে, ঠিক আছে, দ্য ক্যাবিন ইন দা উডস বলে। দেখ আমার যেটা মনে হলো, হুম ট্রেলারটা আমি এনজয় করেছি। আমার একটু মনে হলো একটু মানে নস্টালজিয়া বেট করা হয়েছে, মানে পুরোনো প্রচন্ড সিনেমার প্রচন্ড কল ব্যাক করা হয়েছে। বারবার করে, একটা হাঙ্গামার কল ব্যাক, হ্যাঁ, তারপরে ইয়ের ভাগাম ভাগের কল কমেডি ব্যাক, সিন লাস্টে গুলো। ডাইরেক্টর। তো দেখ, হুম এবার এটা হ্যাঁ ট্রেলার লেভেলে আমরা এই সিনেমাগুলো দেখেছি, এই চরিত্রগুলো, এই হ্যাঁ ইয়েগুলো আমাদের কাছে খুব প্রিয়। এগুলো আমাদের এখন হয়তো ভালো লাগছে, বাট যদি সিনেমাটাতে থ্রু আউট এই যে হেরাফেরি সিন, ওই যে ভাগাম ভাগের সিন, এই যে ঢোলের সিনের রিকল, যদি কনস্ট্যান্টলি এই নস্টালজিয়া বেটটা সিনেমাতে হতে থাকে, তাহলে কিন্তু ওয়ার্ক করবে। তোর কেমন লেগেছে? হ্যাঁ। আমার আমার মোটামুটি লেগেছে, আমার খুব অসাধারণ লাগেনি, মোটামুটি লেগেছে। একটা জিনিস হচ্ছে গিয়ে যে আমার দুটো জিনিসের সমস্যা হয়েছে। নস্টালজিয়া রেট যেটা বললে, এটা এক দু জায়গায় ভালো লাগছিল, কিন্তু এটা যদি প্রচন্ড বেশি হতে থাকে, তাহলে এটা বোঝা যাবে যে এটা জাস্ট ওই নস্টালজিয়া বেট দিয়ে অডিয়েন্স গুলোকে ক্যাটার করার জন্য করছে, এবং বারবার সিন গুলোকে একটু রিক্রিয়েট করছে, এবং মাল্টিপাল হেরাফেরিরও সিন রিক্রিয়েট করছে, চুপ চুপকেরও সিন রিক্রিয়েট করছে, এগুলো করছে। এটা যদি বাড়াবাড়ি হয়, মনে হয় না খুব একটা জমবে। কিছু কিছু জায়গায় কিছুটা রিমাইন্ডার ভালো লাগতে পারে, অবশ্যই লাগবে, আমরা সবাই ওই কমেডি গুলো দেখেছি, ওটা দেখেই বড় হওয়া, তো ভালো লাগবে। আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে কালারের কাজটা আমার একদম জমেনি, মানে প্রচন্ড ইদানিং বলিউডের এরকম কেন বলতো, যে মানে কালারের কাজ প্রচন্ড, প্রতিটা লাইট ফেটে ফেটে বেরোচ্ছে।
ঠিক আছে, তুমি এটা যদি দেখো আমিও না অক্ষয় বুঝতে কুমারের পারি না, মানে মুখটাও, এখানেও আমি যেটা দেখলাম, মানে এটা কেন? মানে দেখে মনেই হচ্ছে না এটা কোনো রিয়েল ওয়ার্ল্ডের সিনেমা, হ্যাঁ, রিয়েল সেটাই তো মানে ওয়ার্ল্ড এটা ফিল হচ্ছে না। ধর আমারও ইভেন এটাই লেগেছে। ধর ভুলভুলাইয়া যখন এসেছিল, বা ধর স্ত্রী ওয়ান তো একটা আউটসাইড, সেখানে একটা সুপার ন্যাচারাল এলিমেন্ট আছে, ওটা পুরোপুরি আমাদের পৃথিবীতে টেক প্লেস করে না। তার সাথে তুই যদি দেখিস স্ত্রী ওয়ান হ্যাঁ, এর লুক অ্যান্ড ফিল, ইট ফিলস লাইক এ রিয়েল ওয়ার্ল্ড সিনেমা না। এখানে না মানে এত গ্লসি একদম। হয়েছে, ব্যাপারটা আমি কেন বুঝতে পারিনি, বড্ড চোখে পড়ে এটা আজকাল এই জিনিস। প্রচন্ড প্রচন্ড চোখে লাগছে, এই একটা ব্যাপার আমি বুঝতে পারছি না। আর কমেডি যেহেতু প্রিয়াদর্শন আসছে, আমি জানি না এটা থ্রু আউট কমেডি থাকবে কিনা, ট্রেলারটা হয়তো এরকম বানিয়েছে, পুরোটা হয়তো সাসপেন্স এরকম দিয়েও টানতে পারে, কিন্তু যদি কমেডি আমার যেটা গোটাটা মনে হলো, থাকে। তুই যদি ট্রেলারটা ব- দেখিস, মানে ট্রেলারটা মানে সিনেমাটা লাস্ট পোর্শনে না ভালো অ্যাকশন ট্যাকশন থাকবে, কারণ একটা জায়গায় ট্রেলারে অ্যাকশনও আমি আছে, দেখছিলাম হ্যাঁ। মানে ওই যে মনস্টার যেগুলো আছে, মানে যেগুলো ওই পোর্টাল থেকে সম্ভবত আনছে, সম্ভবত হুম, হুম, অক্ষয় হুম। কুমারকে ভর সাম- করছে। তো ওরকম একটা আচ্ছা। স্ট্রেচও আছে। তো ইট ইজ প্রবাবলি গোয়িং টু বি লাইক মোর কমেডি ইন দ্য ফার্স্ট হাফ, আর সেকেন্ড হাফটা ওই একটু সাইফাই হরর, হুম। কমেডি থাকবে তার মধ্যে, থাকবে না তা না, একটু একটা সাইফাই বড় হরর। ক্লাইম্যাক্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা একটু বড় অ্যাকশন টাইপ। ক্লাইম্যাক্স ওরকম কিছু। হ্যাঁ, সেটাই সেটাই মনে হলো, কিন্তু মানে এখন বলিউডের কমেডির উপর আমি আর ভরসা করতে পারি না। মানে স্ত্রী না না লাস্ট মানে ভালো হরর কমেডি ছিল অ্যাকচুয়ালি। একদম বলিউড মানে নীরজ বোরা, ধরো নীরজ বোরাও নেই, ভালো কমেডি রাইটার নেই, নীরেন ভাট খুবই রিপিটেটিভ রাইটার। মানে এটা তুমি থানা দেখে নাও, পুরো একই রকম লেখে। ঠিক আছে, স্ত্রী টুতেও কিছুটা ওরকম। তো নীরেন ভাটের মানে লেখাতেও খুব একটা ভরসা পাই না। তো বলিউড কমেডি কোন দিকে যাচ্ছে আমি বুঝতে পারি না। এবং প্রিয়াদর্শন যদি ওই রাইটিং টিমটাও না পায়, প্রিয়াদর্শন ফিজিক্যাল এবং সিচুয়েশনাল কমেডি করতে পারে। ও, এই ভূত বাংলা ট্রেলারের একটা সিন বলি, ওই জায়গায় কালার এবং ভিজুয়াল কাজটা ভাল লেগেছে। একটা জায়গা দেখবে যেটাতে বেশি গ্লসি কোনো কাজ নেই, জাস্ট কিছু বিল্ডিং দেখাচ্ছে, অনেকটা ভুলভুলার মতো, সিনটা অনেকটা ভুলভুলার মতো, আর্কিটেকচারটা, ব্যাকগ্রাউন্ডটা দেখবে একদম শুরুর দিকেই আছে, বারাণসী হুম। টাইপ একটা ব্যাপার দিচ্ছে আর কি। হ্যাঁ, ওই জায়গাটা আমার বেশ ভালো লাগছিল। আরেকটা হচ্ছে ভামিকা গাব্বি, অক্ষয় কুমার ভামিকা গাব্বি, ছোট মেয়ে মনে হচ্ছে তো। হ্যাঁ মানে আমি দেখ, আমি এই ইন্ডিয়ান সিনেমাতে ভাই আলবি, আমি আমি জানি আমি কিছু লোকের ফ্যান ক্লাবকে অফেন্ড করবো, বাট ভাই আই ফিল যা আনকমফোর্টেবল এই 60 বছরের বুড়ো হিরো আর 25 বছরের হিরোইন দেখতে, ভাই আমি সত্যি কথা। আনকমফোর্টেবল ফিল করি। ঠিক আছে, হ্যাঁ, মানে একটা হয় মানে দেখতেও এটা লাগে, আমি এটা চোখে আনকমফোর্টেবল, লাগছে, আমি খুবই চোখে বহুবার লাগছে। বলেছি নিজের ভিডিওতে, বিরক্ত লাগে আমার। এটা তো সব থেকে সেটাই মানে মর্মান্তিক হয় হচ্ছে লাইক, মানে সব থেকে মর্মান্তিক হয় হচ্ছে সাউথ ইন্ডিয়াতে, ভাই চিরঞ্জীবীর অপোজিটে ও বা, তামান্না ভাটিয়া, লাইক উফ, হোয়াট দ্য ফাক ইজ রং উইথ দিস ওয়ার্ল্ড। সাউথ ইন্ডিয়াতে তো অল টাইম হয়ে যাচ্ছে। এটা নিয়ে দেখবে অরিত্রদার পডকাস্টেও ডিসকাস করছিলাম যে মানে ফিমেল রিপ্রেজেন্টেশন জঘন্য, তার সাথে যে হিরোর সাথে যে পাচ্ছে বালেয়ার সাথে, মানে বালেয়ার শর্তই হচ্ছে আমার চেয়ে ন্যূনতম 30 বছরের ছোট হতে হবে, নইলে হিরোইন হবে না। মানে মানে খুবই সিরিয়াস, খুবই মানে স্যাড, এটা খুবই স্যাড। বালেয়াকে দেখে আমার কাইন্ড অফ একটা হয় না যে কিছু লোককে দেখে তোর আনকমফোর্টেবল ফিল হয়, সো বালেয়া কৃপি আমার কাকু, এজ, কৃপি কাকু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এজ ডিফারেন্সটা বাদ দিলেও লাইক হি হ্যাঁ, হ্যাজ দ্যাট ক্রিপি, হয় না মানে কিছু লোক একটা সত্যি। ক্রিপি ওল্ড ম্যান ভাইব দেয়। সো বালেয়া অলওয়েজ গিভস মি একদম দিস একদম ভাইব। একদম। কেন আমি জানি না, আমি ওর কোনো সিনেমা পুরো দেখিনি। তো মানে এই মানে সত্যি 30 কথা। 40 বছর 25 বছরের হিরোইন 60 বছরের হিরো পোষায় না আমার জাস্ট। খুবই খুবই বিচ্ছিরি এটা। এটা ভিজুয়ালিও মানে বাজে, মানে এবং স্যাড একটা পয়েন্টটা কি লেভেলে বলতো। ইভলভ করতে হবে। একদম। এবং এটা না আসলে বোঝায় যে মানে অ্যাজ ইন্ডাস্ট্রি ওটা কতটা পেট্রিয়ার্কাল। ধরো হিরোইনরা যারা, তারা যখন বয়স্ক হচ্ছে, তারা কিন্তু তাদের সাথে ওদের বয়সী হিরোরাও কাজ করবে না। ছোট তো ছেড়ে দাও, ছোটর তো হ্যাঁ, চান্সই নেই। যারা অক্ষয় কুমার, সালমান খান, ওরা কাজ করছে না, কি অদ্ভুত এটা। অক্ষয় মানে কুমারের অথচ কত ট্যালেন্টেড ডেবিউ অ্যাক্ট্রেস হয়েছিল আছে। 1991-এ সৌগন্ধ বলে একটা সিনেমাতে, ঠিক আছে, সিনেমাটা চলে, হ্যাঁ, 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 সে যাই হোক, হ্যাঁ। তখন ওয়ামিকা গাব্বাই জন্মায়নি। একদম। আমি টাইম লাইন খুবই ম্যাচ খুবই করছে চোখে না। লাগে এই বিষয়টা। আমি এগুলো নিয়ে বলে আর ভাই, এটাই একটা স্যাডনেস। বাট দেখা যাক, কমেডি যদি দাঁড় করাতে পারে, প্রিয়াদর্শন অনেকদিন পর ছবি করছে, এইসব যত প্রবলেমেটিক জিনিস নিয়ে ডিসকাস করবো, বাড়তেই থাকবে এই সমস্ত কথাবার্তা। বাট হ্যাঁ, না মানে না আমরা প্রিয়াদর্শন আমরা যদি কি ফিরতে করতে পারে পারি তো বলতো, খুবই আমরা ভালো একটা হয়। পুরোনো, প্রিয়াদার আমি তো বালেয়ার সিনেমা কোনোদিন দেখিনি, আমরা বালেয়ার মানে হয় না যে রিয়াকশন ভিডিও গুলো, যে ওই বালেয়ার রিগ্রেসিভ মোমেন্টস এগুলো টাইপের করতে পারি। সো দ্যাট উড বি আ টপিক ফর আ ডিফারেন্ট ডে। এবং আমি যা ভাষা সেখানে প্রয়োগ করব কঠিন সেখানে, জিনিস হবে ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ,
নামেই খিস্তি আছে ওর, আর আলাদা কি খিস্তি দেবে? এটাই আর কি। আর কিছু ডিসকাস করবি? যাকগে, এই মোটামুটি ভূত বাংলা নিয়ে কথাবার্তা নাকি? না, হ্যাঁ, আজকে আর কিছু? এতটুকুই থাক, প্রথমবার দেখি লোকজন, হ্যাঁ, তারপরে রেসপন্স 45 দিক, মিনিট হয়ে তারপর গেছে। আরো আস্তে আস্তে আসা যাবে। ঠিক আছে। হুম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে বন্ধুগণ, আজকে এতটাই আমাদের ডিসকাশন ছিল, রামায়ণ নিয়েও কিছুটা কথা বলা হলো, ইন্ডিয়ান হিস্ট্রি নিয়েও বলা হলো। আমার আর দেবজ্যোতিদার পডকাস্ট আপনারা দেখতে যান, কমেন্টে জানিয়েছিলেন। তো আগামী আরো দেখতে যান, অবশ্যই জানাবেন। দেবজ্যোতিদার কিরম লাগলো? খুব ভালো লাগলো। হ্যালো। আরো শাশ্বত করা যেত, খুবই র্যাপিড শাশ্বতর হয়েছে, ভিডিও পরের আমি দেখি, খুবই ভালো লাগে, সেশনটা খুব আরেকটু সুন্দর, বেশি। মানে খুব ভালো হ্যাঁ, ওয়েল বলো বলো বলো। প্রডিউসড ভিডিও বানায়, আটকে মানে আছে। যেটা আমাদের শুনতে পাচ্ছিস এখন? হ্যালো, এইটা আটকে যাচ্ছিস? হ্যালো, এই কেস হয়ে গেছে রে। দেবজ্যোতিদা এই রে, আর শুনতে পাচ্ছিস আমার গলা? সব আটকে গেছে। না তুই গো, কিচ্ছু শুনতে পাচ্ছি না। হ্যালো? একবার রিপিট করো, একবার একটু রিপিট কর। হ্যাঁ 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 হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার খুবই হ্যাঁ, ভালো লাগছে। এবার শুনতে পাচ্ছি, কিন্তু তোমার ভিডিও আটকে আছে। হুম ঠিক আছে, আমি মুখেই বলে দিচ্ছি। হুম তো আমি শাশ্বত তোর সাথে পডকাস্ট করে খুবই ভালো লাগলো। হুম। ও শাশ্বতের ভিডিও আমি দেখি। ও একটা জিনিস করে যেটা আমাদের বাংলাতে সবার পক্ষে করা সম্ভব হয় না। হিজ ভিডিওস আর রিয়েলি ওয়েল প্রডিউসড, মানে যে প্রোডাকশন ভ্যালুটা সেটা প্রপার, এডিটিং এন্ড এভরিথিং। তো খুব ভালো লাগে, হিজ ভিডিওস আর রিয়েলি ওয়েল প্রডিউসড, অনেক জিনিস জানা যায়। আমি তো দেখি ওর ভিডিওটা। তো পডকাস্ট করে খুবই ভালো লাগলো, এন্ড হোপফুলি উই উইল কোলাবোরেট মোর। কোলাবোরেটই তো বলে ইউটিউবের, আমি এসব ইউটিউব লিঙ্কও ভালো করে জানি না। হ্যাঁ আমার হ্যাঁ হচ্ছে হ্যাঁ, ওই একটাই ইচ্ছা, চল একসাথে আড্ডা মারি। তো কোলা যাই হোক, সো উই ওই উইল প্রবাবলি মিলেমিশে কোলাবোরেট একসাথে আড্ডা মোর ইন দ্য মারি, ফিউচার। ইট উইল হ্যাভ আ ওটাকেই গ্রেট কোলাব টাইম। বলে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তুই আমাকে কিছু ঠিক আছে। জেন জি টার্ম আপনারা শেখাচ্ছিস? দেখবেন ভিডিওটা। আমি নিজে খুব একটা জেনজি নই গো, ভালোই মিলেনিয়াল আছি। দেখছো না, রামানন্দ সাগরের রামায়ণ দেখে বসে আছি। হ্যাঁ, যাই হোক, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কোন জায়গাটা ভালো লেগেছে, কোথাও কোনো সমস্যা থাকলেও সেটা কমেন্টে জানাবেন। এইটুকুই, আজকের মতো এখানেই বিদায় নাকি? হ্যাঁ।